2025 মে মাসের 16 তারিখ বেঙ্গালুরুর একটা রেল ব্রিজের নিচে একটা ট্রলি ব্যাগ পড়েছিল। এবার ওই যেখানে ট্রলি ব্যাগটা পড়েছিল সেই জায়গাটা না একটু ডার্টি টাইপের এরিয়া। তো ওখানে অনেক মানুষই আছে যারা ওই সমস্ত এরিয়া থেকে জিনিসপত্র বার করে সেগুলোকে অন্য রূপে রূপান্তরিত করে মার্কেটে বিক্রি করে দেয়। এবার সেই রকমই এক ব্যক্তি ওই এরিয়াতে ঘোরাঘুরি করছে তখন সে ওই ব্যাগটা দেখতে পায় এবং ওই ব্যাগটা দেখতে পেয়ে সে এটাই ভাবে যে উপরে রেল ব্রিজ আছে, নিশ্চয়ই কোনো ট্রেন থেকে কোনো এক ব্যক্তির কোনো ভ্যালুয়েবল জিনিস বাই মিস্টেক পড়ে গেছে। সে ভাবতে থাকে যে আমি মালামাল হয়ে গেলাম, এর মধ্যে নিশ্চয়ই আমি টাকা পয়সা জামা কাপড় পাবো, যেটা তার কাছে অন্তত ভীষণ মূল্যবান। এবার এইটা ভেবে সে ওটা খোলার চেষ্টা করে, কিন্তু ব্যাগে দেওয়া ছিল তালা। সেই তালাটা সে প্রথমে ভাঙার চেষ্টা করে, কিন্তু সে সেটা ভাঙতে পারছিল না। তারপর সে দেখে ট্রলি ব্যাগের উপরটা বেশ নরম মতন আছে, সেটা না কিছু একটা জিনিস দিয়ে কাটা যাবে। তো সে আশেপাশে খুঁজতে থাকে যে এমন কি কোনো জিনিস আছে যেটা দিয়ে এই ট্রলি ব্যাগটা কাটা যাবে। সে কিছু ভাঙা কাচের টুকরো পাশেই পড়ে থাকতে দেখে। সে সেই কাচের টুকরোটা এনে ওই ট্রলি ব্যাগের একদম সামনের দিকে অল্প একটু অংশ ছেড়ে সেই ঢাকনাটা ওঠানো মাত্রই সে দেখতে পায় যে একটা ডেড বডি। সে সঙ্গে সঙ্গে ভয় পেয়ে আশেপাশে যতজন ছিল সবাইকে এই পুরো ব্যাপারটা বলে এবং সে নিজেও ভয়ে কাঁপতে থাকে। সেভাবে এবার পুলিশ এসে সমস্ত দোষ যদি আমার উপর দিয়ে দেয় তাহলে কি হবে। তো পুলিশ এসে বডিটা উদ্ধার করে তারা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। এবার এই যে ময়না তদন্ত করবে পুলিশ, তার রিপোর্টটা 2 দিন পর আসে। সেই রিপোর্টটা দেখে পুলিশ এটুকু বুঝতে পারে যে নারীর তারা বডি পেয়েছে তার বয়স মোস্ট প্রবাবলি 18 হয়নি। সে ফিজিক্যালি অ্যাক্টিভ ছিল, তার ফেস মোটামুটি ঠিক আছে। পুলিশের মেন কাজ হচ্ছে এই মেয়েটার সাথে কি হয়েছে, কারা করেছে, এর বাড়ি কোথায়। যে থানার আন্ডারে এই বডিটা পাওয়া গেছিল তার আশেপাশে যত থানা আছে সেখানে এই ছবিটা পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু কোনো থানাই আইডেন্টিফাই করতে পারেনি। তখন ব্যাঙ্গালোর পুলিশের মনে হয় যে হয়তো বাইরে থেকে অনেকে যারা কাজ করতে আসে তাদের মধ্যে কেউ এই ঘটনা ঘটিয়েছে বা তাদের কোনো ফ্যামিলি মেম্বার হয়তো এটা হবে। পুলিশ যখন ওই এরিয়ার সিসিটিভি চেক করে, সিসিটিভি অস্পষ্ট, কিন্তু সেখানে এটুকু ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে 2জন ব্যক্তি কিছু একটা ধরে ওই এরিয়ার দিকে আসছে। তো এটার কানেকশন বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, উড়িষ্যা এর সাথে থাকলেও থাকতে পারে। পুলিশ আরও চেষ্টা করে এই নারীর আইডেন্টিফিকেশনের জন্য, কিন্তু তারা ফেল করে। তখন তারা চুপচাপ সোশ্যাল মিডিয়ার হেল্প নেয়। সোশ্যাল মিডিয়াতে তারা এই ফটোটা আপলোড করে দেয় এবং এই আপলোডের কয়েক দিনের মধ্যেই এই ছবিটা পৌঁছে যায় বিহারের নাবাদা জেলার এক পুলিশ স্টেশনে। সেই পুলিশ স্টেশনের যে সাব ইন্সপেক্টর ছিল সে ওই ফটোটা দেখে এটুকুই ভাবতে থাকে যে কয়েকদিন আগে আমাদের থানাতেও এই মেয়েটার মিসিং কমপ্লেন মোস্ট প্রবাবলি করা হয়েছে। সে সমস্ত ফাইল ঘেটে দেখতে পায় যে হ্যাঁ, মাত্র 5 দিন আগেই এই মেয়েটার মা বাবা আমাদের থানাতে এসে কমপ্লেন করে গেছে এবং বলেছে যে তাদের মেয়ে কোথাও হারিয়ে যায়নি, তাকে ফুসলিয়ে ফাসলিয়ে নিয়ে গেছে তাদের পাশের গ্রামেরই একটা বিবাহিত ছেলে, যার ওয়াইফ তো আছেই, তার সাথে সাথে দুটো সন্তানও আছে। তার নাম হচ্ছে আশিক। নাবাদা পুলিশ এই জিনিসটা জানার পরেই সঙ্গে সঙ্গে বেঙ্গালুরু পুলিশকে ফোন করে এই মিসিংয়ের ব্যাপারটা জানায়। মোটামুটি পুলিশ ডিপার্টমেন্ট কনফার্ম হয়ে যায় যে এই মেয়েটা সেই মিসিং মেয়ে, যার নাম হচ্ছে রিয়া। এই রিয়া ব্যাঙ্গালোর গেল কি করে, কার সাথে গেল? রিয়ার মা বাবা অলরেডি বলেছিল সে একটা বিবাহিত ছেলের সাথে গেছে গ্রাম ছেড়ে। এবার গ্রাম ছেড়ে কোথায় গেছে সেটা কেউ জানতো না। রিয়ার মা বাবাকে ফটোটা দেখানো হয়
তারা আইডেন্টিফাই করে যে ব্যাঙ্গালোরের রেল ব্রিজের নিচে যে সুটকেসে বডিটা পাওয়া গেছিল সেটা তাদেরই মেয়ের বডি। এবার কে করতে পারে? অলরেডি রিয়ার মা বাবা এটুকু বলেই দিয়েছিল যে আশিক তাদের মেয়েকে নিয়ে পালিয়েছে। আশিকের তো বিয়েও হয়ে গেছিলো, তার দুটো সন্তানও আছে, তার গ্রামের বাড়িও আছে। সেই গ্রামের বাড়িতে ব্যাঙ্গালোর পুলিশ পৌঁছায়। সেখানে গিয়ে তারা দেখে যে আশিক ভাগ্যক্রমে ওখানেই আছে। আশিককে থানাতে নিয়ে যাওয়া হয়, জিজ্ঞাসাবাদ করে। কিন্তু সেই জিজ্ঞাসাবাদে কী বেরিয়ে আসলো সেটা জানার আগে আপনারা এটা জানুন আশিক কে, রিয়া কে, তাদের পরিচয় কি করে হয় এবং কি করে এখানে ব্যাঙ্গালোর কানেকশনটা সামনে আসে। আশিক সে ছোটোখাটো কাজ করত, তার বিয়ে হয়ে গেছিল, দুটো সন্তান হয়ে গেছিল, কিন্তু কাজ বাজের কোনো সিকিউরিটি না থাকার জন্যই তার মাসি এবং মেসো তাকে বলে যে আমরা ব্যাঙ্গালোরে কাজ করি, ওখানে ভালো ইনকাম করি এবং যে কোম্পানিতে আমরা কাজ করি সেই কোম্পানিতেই তোমাকে কাজে ঢুকিয়ে দেবো, তুমি ব্যাঙ্গালোর চলে আসো। সে এই ঘটনার 3 বছর আগে ব্যাঙ্গালোর যায়, সেখানে কাজ করতে থাকে। সেখানে ছুটি নিয়ে যখন বাড়িতে আসে তার কথাবার্তা স্টার্ট হয় পাশের গ্রামের রিয়ার সাথে। রিয়ার বয়স কিন্তু মোটেও 18-র উপরে নয়, তার বয়স তখন ছিল মাত্র 16 বছর। সেই মেয়ের সাথে কথা বলে তাকে নানান জিনিসের লোভ দেখিয়ে একটা সম্পর্ক কোথাও না কোথাও আশিক গড়ে তোলে। 16 বছরের মেয়ে, সে তার মা বাবার কথা না শুনে একদিন হঠাৎই আশিকের সাথে পালিয়ে যায়। রিয়ার মা বাবা সমস্ত কিছু বুঝতে পেরে আশিকের বাড়িতে যায়, আশিকের বউয়ের সাথে কথা বলে, আশিকের মায়ের সাথে কথা বলে, তাদেরকে অনেক রিকোয়েস্ট করে যে প্লিজ আশিককে বলুন মেয়েকে যেন গ্রামে নিয়ে আসে, না হলে দুজনেরই বিপদ হবে। আশিকের বউ তো প্রথমে বলে যে না না, আমার আশিক এরকম করতেই পারে না, আপনারা ভুল জানেন। অনেক রিকোয়েস্ট করার পর আশিকের মাকে দিয়ে আশিককে ফোন করানো হয়। আশিক প্রথমে তো সমস্ত কিছু অস্বীকার যায়, কিন্তু পরবর্তী সময় সে স্বীকার করে নেয় যে রিয়া তার কাছেই আছে। সে বলে কয়েকদিনের মধ্যেই সে রিয়াকে গ্রামে নিয়ে যাবে। রিয়ার মা বাবা সেটার জন্য ওয়েট করতে থাকে, কিন্তু সেই ওয়েটটা যখন দীর্ঘদিন হয়ে যায় তখন তারা বাধ্য হয়ে পুলিশের সামনে কমপ্লেন করে। পুলিশ প্রথমে খুব একটা অ্যাকশান নেয়নি, কিন্তু যখন ব্যাঙ্গালোরে বডি পাওয়া যায় তার রিপোর্টটা যখন সোশ্যাল মিডিয়াতে আসে তখন বিহারের নাবাদা জেলার পুলিশও অ্যাক্টিভ হয়ে যায়। এবার আশিককে জিজ্ঞাসা করা হয় যে তুমি ওকে নিয়ে গেছিলে, এটা তো কনফার্ম, তুমি এটা নিজে মুখে বলেছো, কিন্তু নিয়ে যাওয়ার পর কোথায় গেছিলে, কি করেছিলে এবং কেনই বা তাকে মারলে? সেই ব্যাপারটা যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সে বলে যে আমি মারিনি, ও নিজেই নিজেকে শেষ করেছে, আমি জাস্ট ওর বডিটা ডিসপোজ করেছি, না হলে পুলিশ তো আমাকেই ফাঁসিয়ে দেবে। পুলিশ বুঝতে পারে আশিক গল্প বানাচ্ছে, তো আশিককে একটু টনিক দেওয়া হয় এবং সেই টনিক দেওয়ার পর আশিসের মাথায় যে কুবুদ্ধি আছে সেটা শোনার পর আপনারা ভাববেন যে এটা একটা পাক্কা খিলাড়ি ছিল। সে বলে যে আমি রিয়াকে নিয়ে সোজা এখান থেকে 50 কিলোমিটার দূরে গয়াতে যাই, গয়াতে কয়েকদিন স্টে করার পর কলকাতাতে যাই, কলকাতা থেকে আমি সোজা চলে যাই বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে যেখানে নিয়ে তাকে উঠি, মেসো আর মাসি সেটা জানার পর বলে যে গ্রামে আমাদের সবাই ঘেন্না করবে, তুমি এটা কি করেছো, তুমি অলরেডি বিবাহিত, তোমার দুটো সন্তানও আছে, তুমি একটা আন্ডারেজ মেয়েকে এখানে কি করে নিয়ে আসতে পারো? না, একে তুমি গ্রামের বাড়িতে পাঠিয়ে দাও। অলরেডি আশিক জানে রিয়াকে যদি এখন গ্রামের বাড়ি নিয়ে যাওয়ানোর চেষ্টা করা হয় তাহলে সেও ফাঁসবে, তো সে কি করবে? এটা যখন সে ভাবছে সেই সময় ফ্রিকোয়েন্টলি তার সাথে রিয়ার ঝগড়া হতে থাকে। রিয়াকে সে প্রমিস করেছিল সে তাকে বিয়ে করবে, নানান জিনিসের লোভ দেখিয়েছিল, এখানে রাখবো ওখানে রাখবো, কিন্তু বাস্তব আর স্বপ্নের মধ্যে ডিফারেন্স দেখে রিয়া বুঝতে পেরেছিল তার সাথে ধোঁকা হবে। রিয়াও তাকে বলেছিল যে তোমাকে আমি পুলিশের কাছে দেবো। এই সমস্ত ঝগড়ার কারণেই একদিন দুপুরবেলা যখন কেউ ঘরে ছিল না তখন রিয়াকে গলাতে ওড়না পেঁচিয়ে এই আশিক মেরে ফেলে। এবার মেরে ফেলার পর বডিটা তো ডিসপোজ করতে হবে, তার জন্য সে কি করবে? সেভাবে যে বন্ধুদেরকে যদি আমি এই পুরো ব্যাপারটা জানিয়ে দিই তাহলে কোনো বন্ধুই আমাকে হেল্প নাই করতে পারে, তো সেই কারণে বেটার টু বি কাউকে জানাবো না। সবাইকে সে ডাকে, সবাই যখন আসে
এসে দেখে রিয়ার ওই অবস্থা। আশিক বলে যে এটা আমি করিনি, রিয়া এটা নিজে করেছে, কিন্তু আমি পুলিশের কাছে গেলে পুলিশ আমাকেই সন্দেহ করবে, আমাকেই ফাঁসাবে। তো বেটার টু বি তোমরা এই বডিটা ডিসপোজ করার জন্য আমাকে হেল্প করো, না হলে তোমরাও ফেসে যাবে। আর তোমরা যদি নাও ফাঁসো, পুলিশ যদি আমাকে জিজ্ঞাসাবাদ করে আর আমি যদি দেখি আমি কোনোভাবে ফেসে যাচ্ছি, তাহলে তোমাদেরকেও ফাঁসিয়ে দেবো। বন্ধুরা সবাই ভয় পেয়ে যায়। তারা এই বডিটা ডিসপোজ করতে হেল্প করে আশিককে। তারা রিয়ার বডিটা একটা ট্রলির মধ্যে প্যাক করে চুপচাপ একটা ট্রেনে উঠে পড়ে। যখন তারা গাড়ি থেকে নামে তখন ড্রাইভারের একটু সন্দেহ হয়। রাত্রেবেলা সুটকেস নিয়ে তারা কোথায় যাচ্ছে, কিন্তু সে বেশি তেমন কোনো আর কোশ্চেন করেনি, যাতে কোনো ঝামেলা আর না হয়। যখনই ওই ব্রিজটা আসে ওখান থেকে তারা ওই ট্রলিটা ফেলে দেয়, দিয়ে যে যার জায়গায় চলে যায়। আশিক এখানেই থেমে থাকেনি। আশিক এরপর তার মাসি আর মেশোকে এই ব্যাপারটা বলে যে রিয়া নিজেকে শেষ করেছে, এবার কি করব। তখন মাসি মেশোও বলে যে পুলিশের কাছে যাওয়া যাবে না, পুলিশ আমাদেরকেই ফাঁসিয়ে দেবে, তো এটাকে লুকিয়ে ফেলতে হবে। ওর মা বাবা 2-4 দিন খোঁজ করবে, দেন তারা ভুলে যাবে। মাসি মেশো বন্ধু বান্ধব সবাইকে ভুল বুঝিয়ে আশিক পার পেয়ে গেছিল, কিন্তু আশিক জানতো যে না, আরেকটু পাকা বুদ্ধি লাগাতে হবে। তার কাছে যদি ইনকেস কখনো পুলিশ আসে, সে তখন কি বলবে, তার জন্য একটা মাস্টার প্ল্যানও সে ডিসাইড করে নিয়েছিল। সে এটা বলবে পুলিশকে যে আমি বাইরে গেছিলাম, এসে দেখি রিয়া এই অবস্থা করেছে, তো আমি জানলার কাঁচ ভেঙে ঘরে ঢুকি। পুলিশ এই ব্যাপারটা যখন তদন্ত করে তখন দেখে যে আশিক সে তো পড়াশুনো বেশি দূর করেনি, বুদ্ধি সে অনেকটা কুকর্মে লাগিয়েছে, কিন্তু তার বুদ্ধিটা ফুলপ্রুফ ছিল না। বাইরে থেকে কাচের জানলা ভাঙলে কাঁচ ভিতরে গিয়ে পড়বে, আর ভিতর থেকে কাচের জানলা ভাঙলে সেই কাচের অংশগুলো বাইরে গিয়ে পড়বে। তো এই ক্ষেত্রে আশিক একটা ভুল করে ফেলে, সে ভিতর থেকে জানলাটা ভেঙেছিল, এই কারণে জানলার কাচগুলো বাইরে গিয়ে পড়েছিল। এটা কোর্টে পুলিশ কিন্তু প্রেজেন্ট করেছিল এবং এটাকে কিন্তু একটা ভালো এভিডেন্স হিসাবে কোর্ট গ্রহণও করেছিল। আপাতত আশিক, তার মাসি মেশো এবং তার বন্ধু বান্ধব সবাই জেলে আছে, তাদের ট্রায়াল শুরু হয়ে গেছে। নেক্সট কোনো আপডেট আসলে সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে ভালোবাসেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।